বসুন্ধরার পুত্র সুবহান দেশে ঢোকার সাহস পায় নাই, আমরা দেখেছি আনবির দেশে ঢোকার সাহস পায় নাই। কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমরা দেখেছি সদর্বে এই সুবহানের পুত্র এই ধর্ষক দেশে ঢুকেছে। মাননীয় স্পিকার, যে বিজনেসম্যান আমার সিঙ্গাপুরে বিজনেস করতে পারবে 0% ট্যাক্স দিয়ে, সেই বিজনেসম্যান 56.5% ট্যাক্স দিয়ে সেই বাংলাদেশে বিজনেস করতে আসবে না। মাননীয় স্পিকার, সরকারের বিএনপি ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের ধর্ষণকারীরা এখন রাস্তাঘাটে ওপেন ঘোরাফেরা করছে এবং বাংলাদেশ থেকে ও জনগণের উপর থেকে অনেক ট্যাক্স নেওয়া হচ্ছে। এ নিয়ে হাসনাত আব্দুল্লাহ কি বলেছেন? এমন কি মেকানিজম রয়েছে যে মেকানিজমের মধ্য দিয়ে প্রায় আমরা 75% আমরা রাজস্ব নতুন করে আমরা সংগ্রহ করতে পারবো। মাননীয় স্পিকার, একটা অর্থ বছরে 1,40,000 কোটি টাকার একটা নির্ভরশীল অর্থনীতি বিদ্যমান রেখে আমরা কিভাবে মূল্যস্ফীতিকে আমরা 7.5%-এ নিয়ে আসবো, এই যে স্ববিরোধী যে অবস্থানটা, এই জায়গাটা আমাদের কাছে আসলে মাননীয় স্পিকার স্পষ্ট না। মাননীয় অর্থমন্ত্রী, এই 4 মাসে কয়টি কর্মসংস্থান নিশ্চিত হয়েছে? আদৌ কি 6 লাখ কর্মসংস্থান নিশ্চিত হয়েছে? যদি হয়ে থাকে সেই কর্মসংস্থানগুলো কোথায়? সেই চাকরিগুলো কোথায়? যারা শিক্ষিত হয়ে সার্টিফিকেট হাতে নিয়ে চাকরির জন্য দুয়ারে দুয়ারে যাচ্ছে, ক্ষুদ্র ঋণের জন্য দুয়ারে দুয়ারে যাচ্ছে, আসলেই কি আমরা এই 6 লাখ কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পেরেছি কিনা, নাকি নির্বাচনের আগে সেটি শুধুমাত্র প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এই বিষয়টি আমাদের স্পষ্ট হতে হবে এবং ঋণ খেলাপিদেরকে ঋণ খেলাপি বলতে হবে। আমরা লজ্জা পাই একই সংসদ একসাথে শেয়ার করার জন্য 28 লক্ষ কোটি টাকা হচ্ছে বিদেশে পাচার করা হয়েছে। 28-এর পরে কয়টা সংখ্যা হয় আমি আর্টস ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র, আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছি, আমার মাথায় আসে না। এই বাজেটকে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করা হচ্ছে। কোনো পক্ষ বলছে এটি ওভার অ্যাম্বিশিয়াস, কেউ বলছে এটা বাস্তবায়ন অযোগ্য, কেউ বলছে সাহসী। এই বিশেষণের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের জায়গা থেকে কিছু প্রশ্ন করতে চাই। আমরা এটাও জানি যে এই বাজেটটি যখন করা হয়েছে একটি বিশেষ পরিস্থিতিতে, সংকটকালীন সময়ে এই বাজেটটি করা হয়েছে। এই সব দিক বিবেচনায় অর্থমন্ত্রীকে কিছু প্রশ্ন করতে চাই বাজেটের কিছু অসঙ্গতি নিয়ে, এবং জনগণ সেটা সিদ্ধান্ত নিবে যে বাজেটটিকে আসলে জনগণের জন্য নিষ্পেষণের হাতিয়ার হিসেবে বিবেচিত হবে নাকি উন্নয়নের অগ্রগতির একটি সোপান হিসেবে বিবেচিত হবে। প্রথম যে অসঙ্গতিটি সেটি হচ্ছে রাজস্ব নিয়ে। মাননীয় স্পিকার, আমরা যদি বাংলাদেশের গত বছরের রাজস্বটি দেখি, লক্ষ্যমাত্রা ছিল 5,03,000 কোটি টাকা। সেই জায়গায় 11 মাসে অর্জিত হয়েছে 4,60,000 কোটি টাকার মতো। হাতে আছে আর 1 মাস, ধরে নিচ্ছে 48,000 কোটি টাকা সেখান থেকে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তার মানে আমাদের অর্জিত হচ্ছে 4 লক্ষ কোটি টাকা, 3,60,000 কোটি টাকা প্লাস 40,000 কোটি টাকা, অর্থাৎ হচ্ছে 4 লক্ষ কোটি টাকা। মাননীয় স্পিকার, এই বাজেটে রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় 74% লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা হয়েছে। পৃথিবীর সব দেশে তাবৎ অর্থনৈতিক ব্যবস্থায় বাজেটের যে রাজস্বের যে প্রবৃদ্ধি থাকে সেটি 10 থেকে 12%, একটা আইডিয়াল একটা ফিগার। সেই জায়গা থেকে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, সারা দেশে বা বিগত রাজস্ব কালেকশনের যদি আমরা হিস্ট্রিটা দেখি, 10 থেকে 12%-এর জায়গায় সরকারের কাছে এমন কি মেকানিজম রয়েছে যে মেকানিজমের মধ্য দিয়ে প্রায় আমরা 75% আমরা রাজস্ব নতুন করে আমরা সংগ্রহ করতে পারবো। মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে আমরা বলছি যে এই যে রাজস্বের যে মাত্রাটি নির্ধারণ করা হয়েছে এবং এনবিআর এর যে সক্ষমতা রয়েছে সেটি বিবেচনায় এই বাজেটটির লক্ষ্যমাত্রা রাজস্বের ক্ষেত্রে কতটা অর্জিত হবে সেটি আসলে আমরা সন্দেহ প্রকাশ করছি। দ্বিতীয়ত, কিছুক্ষণ আগে একজন বলে গেলেন, একজন মাননীয় সংসদ সদস্য, যে আমাদের দেশের ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে। মাননীয় স্পিকার, 100 টাকার যদি আমি বাংলাদেশে ব্যবসা করি, আমাকে কর্পোরেট ট্যাক্স দিতে হয় 27.5%, অর্থাৎ আমি